আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আজকে আমরা চলে এলাম আমাদের পরের ক্লাসে অ্যান্ড আজকে আমাদের লাইভ ক্লাস 5 অ্যান্ড আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্ট আমরা যেহেতু শুরু করেছি আমরা একটু জাভাস্ক্রিপ্টের ব্যবহার দেখা শুরু করব। সো আমরা আশা করি আপনারা সবাই ক্লাসগুলো দেখেছেন আগের সপ্তাহে যেগুলো আমি দিয়েছিলাম। আমরা মোটামুটি 7-8টা ক্লাস দিয়েছিলাম যতটুকু মনে পড়ে। তো যেটা কাহিনী সেটা হচ্ছে যে আমরা জাভাস্ক্রিপ্টের মেইন কাজটা কি আশা করি আপনারা বুঝেছেন। জাভাস্ক্রিপ্টের মেইন উদ্দেশ্যটা হচ্ছে আমাদের কিভাবে আমরা ওয়েব পেজগুলোকে ইন্টারেক্টিভ করতে পারি। তো এই ইন্টারেক্টিভ কিভাবে করা যায় সেটা নিয়ে মূলত জাভাস্ক্রিপ্টের কাজ। তো আমি একটা জেএস এর ফোল্ডার বানিয়ে ফেলি অ্যান্ড এর মধ্যে আমি এই ক্লাসটা দিয়ে দিচ্ছি। তাহলে এখন দেখুন আমরা জানি যে জাভাস্ক্রিপ্টের জন্য আমরা script.js নামে একটা ফাইল বানাই সাধারণত, এবং আমরা একটা index.html ফাইল বানাই। এই index.html এ আমরা একটা বয়লারপ্লেট নিয়ে নিব টেমপ্লেট, এবং আমরা এখানে নাম দিব হচ্ছে জাভাস্ক্রিপ্ট। তো জাভাস্ক্রিপ্ট আর জাভা কিন্তু এক জিনিস না। মূলত আমাদের জাভাস্ক্রিপ্ট আপনার ওয়েবসাইটের জন্য ইউজ করা হয় বা ওয়েব পেজে ইউজ করা হয়। অন্যদিকে জাভা কিন্তু এটা টোটালি আলাদা একটা ল্যাঙ্গুয়েজ। যদিও নামটা আমাদের কাছাকাছি, বাট মেইনলি ২ টা বলতে গেলে ২ জগতের টোটালি আলাদা জগতের। তো হোয়াটএভার, আমরা যেসব ভিডিও দিয়েছিলাম তার মধ্যে কি ছিল আমি একটু আগে দেখাই আপনাদেরকে। আমাদের একটু জুম আউট করি, তাহলে মনে হয় দেখতে, আচ্ছা এটা এভাবে দেখি বেটার অপশন হবে। সো আপনারা আশা করি দেখতে পারবেন, হ্যাঁ এটা দেখতে পারবেন এটাকে। ওকে, তো দেখুন আমাদের ক্লাস 1-এ আমরা দেখেছিলাম কিভাবে জাভাস্ক্রিপ্ট রান করতে হয় এবং কমেন্ট, তারপর অ্যালার্ট, কনসোল ডট লগ এসব বিষয় দেখেছিলাম। তারপরে ক্লাস 2-তে আমরা কনসোল লগ, এরর, ওয়ার্ন, টেবিল ইত্যাদি। এরপরে ক্লাস 2 এর পার্ট 2-তে আমরা ভেরিয়েবলস অ্যান্ড ডেটা টাইপস দেখেছিলাম। ইন্ট্রোডাকশন অবশ্যই ছিল। এরপরে ভেরিয়েবলসের আরও বেশ কিছু জিনিসপাতি। আহ, এখানে মনে হয় একটু রিপিটেশন হয়ে গেছে, একটু দাঁড়ান আমি ঠিক করি। রিপিটেশন একটা হয়ে গেছে এখানটাতে, ক্লাস 3 পার্ট 1 দুইটা চলে এসছে, একটা আমি কেটে দিই। ওকে, তারপরে দেখতে পাচ্ছেন যে আমাদের পার্ট 2-তে দেখেছি আমরা ডাইনামিক ভার্সেস স্ট্যাটিক টাইপ ল্যাঙ্গুয়েজ, অ্যান্ড এখানে আমরা টাইপ অফের ব্যবহারটা দেখেছি। তারপরে রেফারেন্স টাইপস আর নালের জিনিসপাতি হালকা পাতলা। তারপর টাইপ কনভার্সন এবং টাইপ কোয়ারশন। তো টাইপ কনভার্সন আর টাইপ কোয়ারশনের মধ্যে আশা করি আপনার পার্থক্যগুলো বুঝতে পেরেছেন। তো টাইপ কনভার্সন মানে হচ্ছে যে আমরা একটা টাইপকে আরেকটা টাইপে কনভার্ট করব, আর কোয়ারশন কিন্তু সেটা না। সো এই জিনিসপাতিগুলো আমরা দেখেছি। এখানে একটা দেখছি যে এমকেভি দেওয়া আছে, এটা একটা মূলত মিডিয়া ফরম্যাটিং। এই যে এখানে দেখতে পাচ্ছেন না আপনার, এই যে ক্লাস 4 পার্ট 1-এ এখানে দেওয়া আছে কি যে ডট এমকেভি। কোথায় দেখলাম? এই তো পার্ট 1। এটা রিপিট কি করে হলো? সামহাও রিপিট হয়ে গেছে, তো এটা আমি কেটে দিই। ওকে, এরপর আমরা ক্লাস 5 পার্ট 2 যেটা ছিল সেখানে দেখেছি হচ্ছে যে আপনার পার্ট 1-এ স্ট্রিং অপারেশনস, এরপর পার্ট 2-তে নাম্বার অপারেশনস, এরপর হচ্ছে ম্যাথ, ডেট, টাইম অপারেশনস। তারপরে ক্লাস 6-এ আমরা খুব একটা গুরুত্বপূর্ণ জিনিস শুরু করেছি, অ্যারে প্রপার্টিজ। তো অ্যারের বিভিন্ন বৈশিষ্ট্যগুলো দেখেছি, তারপর অ্যারের কিছু মেথড আমরা দেখেছি, অ্যান্ড এর মধ্যে আমরা আরও কিছু মেথড দেখেছি লাস্টে, স্লাইস, শিফট, আনশিফট অ্যারে মেথডস। এবং ক্লাস 7-এ স্প্রেড অপারেটর, অ্যারে নেস্টিং, অ্যারে কনক্যাটেনেশন, স্ট্যাটিক অ্যারে মেথডস ইত্যাদি আমরা দেখেছি। তো এরপরে মূলত সপ্তাহের যে ক্লাসগুলো এখনো দেইনি, ক্লাস 8 থেকে শুরু করে আমাদের অবজেক্ট প্রপার্টি, অবজেক্ট স্প্রেড অপারেটর, আরও জিনিসপাতি আছে, ডিস্ট্রাকচারিং। এখানে আমরা প্রায় এই তো 13টা কম হয়ে যাবে, 14, 15, 16, হ্যাঁ 16 পর্যন্ত মিনিমাম দিতেই হবে। তো আমরা ধরেন যে এই 16টা ক্লাস বাকি দিয়ে দিব, মানে 8টা ক্লাস আরও দিয়ে দিব আমরা এর পরের সপ্তাহের জন্য। তো আপনারা যেটা করতে হবে আপনাদেরকে সেটা হচ্ছে যে এই ক্লাসগুলো আপনারা নিয়মিত ভালোভাবে করবেন, এবং পাশাপাশি আপনাদেরকে যেটা করতে হবে এই মানে খুবই গুরুত্ব দিয়ে জাভাস্ক্রিপ্টটা শিখতে হবে, কারণ জাভাস্ক্রিপ্টটা যদি ভালো করে না পারেন সেক্ষেত্রে আমরা যখন রিয়াক্টে যাব তখন আপনাদের কিন্তু সমস্যা হবে। সো দ্যাট বিং সেইড, আমরা চলুন কিছু অ্যারে প্রপার্টি এবং অ্যারে মেথড আমরা একটু দেখব। সো
কেউ মনে হয় হাত তুলেছেন? দেখি হাত তুলেছেন কেন? আচ্ছা, মেসেজ দিয়েছেন মনে হয়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবগুলো ক্লাস আমি শেষ করতে পারিনি। আচ্ছা, সমস্যা নাই। আপনি শেষ করে দিয়েন ধীরে, ধীরে। বাট অবশ্যই শেষ করতে হবে খুব দ্রুত। ওকে? এখন আমরা দেখব যে আমরা জাভাস্ক্রিপ্টে কিভাবে ব্রাউজার রান করতে পারি সেটা আমরা জানি। সো আমরা একটু এখানে স্ক্রিপ্টটা নিয়ে নিব, হ্যাঁ? অ্যান্ড আমরা এখানে সোর্স প্রপার্টি কি নিব? আ src সোর্স নিব হচ্ছে আমরা script.js। এখন লাভটা কি হলো? লাভ হচ্ছে এখানে লাভ নাই। আমরা একটু ছোট করে নিয়ে তাহলে আমাদের লাভ হবে। তো আমরা এটা গো লাইভ দিয়ে দিব। তাহলে আমাদের লাইভ সার্ভার ওপেন হবে। অ্যান্ড আপনারা দেখতে পাচ্ছেন লাইভ সার্ভার আমার ওপেন হয়ে গেছে। এটাকে আমরা একটু ছোট করে নিব। এবং আমরা এটাকেও একটু ছোট করে নিয়ে এবার এটাকে বামে নিয়ে আসবো। এভাবে গিয়ে লেফট অফ দ্য স্ক্রিন এটাকে নিব রাইটে। দেখুন আমরা যদি ইন্সপেক্টে যাই এবং আমরা এখানে কনসোলে যাব, তো মেইনলি আমরা কনসোলেই কাজ কামগুলো করব। তো আমি এটা একটু নিচে দিয়ে দিই। হ্যাঁ। আর এটা অফ করে দিলে আমাদের ঠিকঠাক চলে আসবে। দেখুন আমরা একটু রিফ্রেশ করি। হ্যাঁ, রিফ্রেশ করলে আমাদের কাজ কিন্তু হচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে অ্যারে কি জিনিস, তাই না? অ্যারে তো আমরা যেহেতু ক্লাসগুলো আপনারা আশা করি করেছেন টুকটাক হলেও। তো অ্যারে মূলত হচ্ছে একাধিক ভেরিয়েবল আমরা ধারণ করার জন্য অ্যারে ইউজ করি। তো অ্যারের অনেকগুলো মেথড আছে। তো মেথড বলতে আমরা ফাংশন বুঝাই অ্যান্ড ফাংশন বলতে আমরা ধরেন যে এই নেক্সট ক্লাসগুলোতে আপনারা দেখবেন যে ফাংশন কি জিনিস এবং কিভাবে বানাতে হয়। তার আগে আমরা একটু জাস্ট জেনে রাখি যে ফাংশন হচ্ছে কিছু ফাংশনালিটি বা কিছু কাজ করার জন্য আমরা ইউজ করি, হ্যাঁ? কিছু কাজ করার জন্য আমরা মূলত ফাংশন ব্যবহার করি। অ্যান্ড এই অ্যারের উপরে আমরা অসংখ্য কাজ করতে পারি। যদি আমরা এখানে একটু লিখি, আমরা ধরেন যে লিখব অ্যারে অ্যান্ড ডট দিব, তাহলে দেখুন আমাদের অলরেডি বেশ কিছু জিনিসপাতি চলে আসছে। যেমন ফ্রম, ফ্রম অ্যাসিঙ্ক, তারপর অ্যাপ্লাই, বাইন্ড, টেন্ড এগুলো মূলত স্ট্যাটিক মেথড, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে অ্যারের স্ট্যাটিক মেথড। তো এটা আপনারা দেখবেন ধীরে, ধীরে সমস্যা নাই। এছাড়া যদি আমি কোনো একটা অ্যারে বানাই, সাপোজ আমি একটা অ্যারে বানালাম হচ্ছে এরকম করে আপনার একটা কনস্ট নেই, সমস্যা নাই। কনস্ট ধরেন যে আমি নিলাম অ্যারে অ্যারে 1 ইকুয়ালস টু আমি একটা অ্যারে নিলাম। এভাবে অ্যারে ডিক্লেয়ার করতে হয় আসলে আপনারা জানেন। 1 তারপরে 2 এরপরে 3 নিলাম। অ্যান্ড এবার আমি যেটা করব অ্যারে 1 ডট দিব। দেখুন এবার কিন্তু আমরা আরো বেশি মেথড বা আরো বেশি প্রপার্টিজ আমরা দেখতে পাচ্ছি। খেয়াল করছেন? দেখুন এখানে কিন্তু অনেকগুলো প্রপার্টিজ আছে। তো এতগুলো প্রপার্টি পাওয়ার কারণটা কি, তাই না? তো আপনারা এটা একটু আপনাদের খেয়াল আছে কিনা এখানে যদি আমরা এখানে ডট পোর্টও লিখি অ্যান্ড এটা চাপ দেই তাহলে দেখুন আমরা অনেকগুলো ফাংশন দেখতে পারবো। এটা আমরা ফাংশন দেখতে পাচ্ছি। এখন আরেকটা কাজ করব আমরা অ্যারে ডট আমরা হচ্ছে আন্ডারস্কোর, আন্ডারস্কোর পোর্টও দিব। এবার দেখুন আমরা আরো কিছু ফাংশন পাচ্ছি। সরি এটা কিন্তু ফাংশন পাওয়া যাচ্ছে না। আমরা এখানে যদি অ্যারে লিখি, আমরা ধরেন যে দেখতে পাচ্ছি যে এটা নেটিভ কোড আমরা পাচ্ছি। এখন কাহিনী হচ্ছে কি যে এখানকার যে প্রোটোটাইপটা আছে, তো এখানে দেখুন এতগুলো আমাদের ফাংশন। এর মধ্যে ফাংশন কোনগুলো আছে? বেশিরভাগই ফাংশন, কিছু আছে আমাদের হচ্ছে প্রপার্টি। তো প্রপার্টি আর ফাংশনের মধ্যে পার্থক্য কি করে বুঝবেন? এখানে একটু দেখুন, আমি ভালো করে একটু খেয়াল করুন, হ্যাঁ? আচ্ছা বড় করা যাচ্ছে না। সমস্যা নেই, এখানে আমরা দেখাই। এফ দেখতে পাচ্ছেন না? যেগুলোতে এফ লেখা আছে এগুলো হচ্ছে ফাংশন, হ্যাঁ? এই দেখুন সব হচ্ছে ফাংশন আর যেটাতে এফ লেখা নাই সেটা হচ্ছে প্রপার্টি। যেমন লেংথ একটা প্রপার্টি। এটা কি দেখুন তো? এটা প্রপার্টি। আপনি এটা হোভার করেন, এই যে হোভার করবেন, যদি দেখাচ্ছে না বাট এটা কি? এটা প্রপার্টি। আবার এখানে আর কোনো প্রপার্টি দেখতে পাচ্ছি না। বাট আমাদের এই সবগুলো হচ্ছে কি? ফাংশন বা এটাকে আমরা মেথড বলতে পারি। যখন একটা অবজেক্টের ভিতরে থাকে তখন সেটাকে আমরা মেথড বলি। হোয়াটএভার এবার আমরা একটু দেখি। ধরেন আমি দিলাম কনস্ট নাম্বারস দিলাম। নাম্বারস ইকুয়ালস টু আমি ধরেন দিলাম 1, 2, 3, 4, 5। এবার আমি যাচ্ছি এটাকে সিএলজি করতে অর্থাৎ কনসোল লগ করব নাম্বারস। তো এখানে আমাদের একটা জিনিস দেখুন আমাদের কিন্তু নাম্বারসটা প্রিন্ট হয়েছে। খেয়াল করছেন? নাম্বারটা প্রিন্ট হয়েছে। এখন একটা জিনিস যে আমি রিফ্রেশ করলেও এটা থাকছে। এবার খেয়াল করুন আমি যদি চাই যে এই নাম্বারসের উপর কোনো একটা কাজ করতে, সাপোজ আমি চাচ্ছি নাম্বারসের লেন্থ জানতে। তো আমি লিখতে পারি কি নাম্বারস ডট লেন্থ লিখলে কিন্তু আমরা নাম্বারসের লেন্থ জানতে পারবো। দেখুন ৫ আছে মানে কি? মানে হচ্ছে আমাদের নাম্বারস নামে যে অ্যারেটা আছে এই অ্যারের মধ্যে আমাদের ৫ টা এলিমেন্ট আছে।
1 2 3 4 5 ওকে? এটা আমাদের মিনিং। এবার আরেকটা জিনিস খেয়াল করুন। আমি ধরেন চাচ্ছি এটার উপর কোনো একটা মেথড ইউজ করতে। তো এখানে আমাদের দেখতে পাচ্ছেন আমি আবারও দেখাই মেথডগুলো অনেক আছে মেথড। সো আমি এটা দিলাম। এরপরে আমি আবার এটা নিলাম আ এটা। দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে প্রচুর মেথড আমরা পাচ্ছি। তো আমরা একটা কাজ করব সেটা হচ্ছে এখানে দিলে তো খুব একটা লাভ নাই। আমরা এভাবে কপি করব, হ্যাঁ? এটা একটু কপি করি। সো সিম্বল আছে, সিম্বল ইটারেটর আমরা এটুকু নিলে এনাফ হবে। আমি এটাকে দেখি এমনিও কপি করা যাবে। আমি এভাবে কপি করছি জাস্ট। তো এটা তো না আমাদের কপি অবজেক্ট দিলাম। এবার আচ্ছা অবজেক্টে লাভ হয়নি। ওকে, সমস্যা নাই। ফাংশন ডেফিনিশন দেখাবে। আচ্ছা। তো এখন দেখুন আমাদের এখানে অ্যাড, কনক্যাট, কনস্ট্রাক্টর অনেক কিছু আছে। আমি একটা কাজ করি। কপি করে ভেজাল হচ্ছে। আমি একটু স্ক্রিনশট নিয়ে নিই। ওকে, এখানে আমরা কিছু স্ক্রিনশট পেলাম। রিভার্স পর্যন্ত নিলাম। এরপরে হচ্ছে তাহলে রিভার্স থেকে নিচে যেতে হবে। তাহলে আমাদের এই পাখিগুলো এবার নিব। সব লাগবে না, যেটুকু লাগবে ওটুকু নিব আমরা। শিফট থেকে হচ্ছে আমাদের উইথ পর্যন্ত নিলে এনাফ হবে। নিচেরটা লাগবে না আপাতত আমাদের। ঠিক আছে? ক্যাপচার। এবার আমরা যেটা করব একটা এআই ঘায়ে চলে যাবো। সাপোজ জেমিনিকে যাই আমি। জেমিনিতে গেলাম। এবং আমার এখানে ফাস্ট দেওয়া আছে খুব ভালো। আমি এখানে পেস্ট করব সবগুলো। সো আমি একটু পেস্ট করি। ২ টা ইমেজই পেস্ট করব। আ একটা ইমেজ দিলাম এবং আরেকটা ইমেজ আমি দিয়ে দিব। ওকে। একটা হলো আরেকটা হচ্ছে না। ওকে, ২ টা আমি দিলাম। এবার দেখুন আমি বলব ওকে যে লিস্ট দ্য অ্যারেস সরি অ্যারে মেথডস। আমরা এখানে করতে হোক আমরা একটু গুনি যে কয়টা আছে। ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৮ ৩৯ মানে টোটাল 39 টা আমরা দেখতে পাচ্ছি যে এখানে মেথড আছে। আরো কিছুই আছে ওটা আমরা দেখছি ধীরে সুস্থে যখন দরকার হবে। অল ফুল প্রোটেক্টস ওকে ঠিক আছে। ট্রান্সফরমেশন ক্যাটেগরি বাই বিহেভিয়ার ওকে। আমরা এখানটাতে কয়টা করলাম? ৩৯ টা বোধহয় না? ৩৯ টা। এখানে দেখি কয়টা দিচ্ছে? নাম্বার them all, number them all, don't use unordered list. এ আমাকে দেখুন কি দিয়েছে? আনঅর্ডার্ড লিস্ট দিয়েছে। আমি এখানে এখন নাম্বার দিতে বলছি। এখন আমায় নাম্বার দিয়ে দিবে। এখানে বেশ কিছু দেখুন আমাদের ক্যাটেগরিতে ভাগ করেছে। একটা হচ্ছে ট্রান্সফরমেশন, ক্রিয়েটিং নিউ অ্যারের জন্য। তারপর আছে আমাদের মডিফাইং দ্য অরিজিনাল, মিউটেটর মেথডস। এরপর আছে আমাদের সার্চিং অ্যান্ড লজিক্যাল চেকস, আর ইটারেশন রিডাকশন, আরেকটা হচ্ছে ইউটিলিটি অ্যান্ড ফরম্যাটিং। তো এর মধ্যে আমরা দেখি গুণি ৩৯টা হচ্ছে কিনা। দেখুন ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ খেয়াল করছেন কি? ৪ টা ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯ ৩০ ৩১ ৩২ ৩৩ ৩৪ ৩৫ ৩৬ ৩৭ ৩৭টা হলো নাকি এটা আমি ভুল করলাম? আচ্ছা হোয়াটএভার আপনার মেবি আমার ভুল হতে পারে। এখানে আবার ৪০টা দিল যে? আচ্ছা হলো। ওখানে আমার মনে হয় গুণা ভুল হতে পারে। আচ্ছা একবার গুনি ১ ২ ৩ ৪ ৫ ৬ ৭ ৮ ৯ ১০ ১১ ১২ ১৩ ১৪ ১৫ ১৬ ১৭ ১৮ ১৯ ২০ ২১ ২২ ২৩ ২৪ ২৫ ২৬ ২৭ ২৮ ২৯
30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, এবার 38টা হলো। আচ্ছা হোয়াটএভার, আমাদের অত ইয়া না। মেইন কথাটা হচ্ছে এখানে আমরা অনেকগুলো মেথড দেখতে পাচ্ছি, হ্যাঁ? তো এর মধ্যে আমরা বুঝতে পারছি যে এই মেথডগুলো আমাদেরকে ভালো মতো জানতে হবে। কারণ হচ্ছে এই মেথডগুলো আমরা যদি ভালো করে শিখতে না পারি, সেক্ষেত্রে যেটা হবে আপনি যখন জাভাস্ক্রিপ্ট ব্যবহার করতে যাবেন, তো ব্যবহার করতে কিন্তু ভালো করে পারবেন না। কারণ আপনি জাভাস্ক্রিপ্টের এই মেথডগুলো জানেন না। আপনার সি প্রোগ্রামিং বা অন্য এরকম যারা মানে লো লেভেল একটু আছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, সেগুলোতে কিন্তু এগুলো নাই মেথড। ওখানে নিজে থেকে বানাতে হয়। কিন্তু এখানে আমরা দেখছি যে এগুলো সব দেওয়া আছে আমাদের জাভাস্ক্রিপ্টে, যেটা কিনা দিতে ভালো। তো আমরা এটা করব কি আপনার একটু ইয়া করি, আমি এটা কপি করব, হ্যাঁ? প্রম্পট তো না, আমি এটা রেজাল্ট কিভাবে কপি করি দেখি। হাউ ক্যান আই কপি দ্য রেজাল্ট? ওকে, এবার আমরা দেখতে পাচ্ছি এখানটাতে আমি কপি রেসপন্স করলাম এবং আমি আজকের যে ক্লাসের রিডমি ফাইল আছে এখানে আমি এটা পেস্ট করব। ওকে, এবার একটা জিনিস দেখুন, এটা গেল, তারপর হুম, ওকে, ভেরি গুড। এবার আমরা এটা একটু বোঝার চেষ্টা করব, ঠিক আছে? এটা থাকবে এবং পাশাপাশি নিচে যেগুলো আছে ওটা আমি লিস্টটা এখানে দিয়ে দিচ্ছি, আপনার তাহলে সুবিধা হবে। তো লিস্টটা কোথায় গেল আমাদের? এখানে আছে লিস্ট। ওটা হচ্ছে এত সময় নিয়ে করাচ্ছি কেন? এই সময় নিয়ে কেন করাচ্ছি? পরে যখন আমি আর এটা বুঝাবো না তখন আপনি বুঝবেন যে কেন সময় নিয়ে এখন করাচ্ছি। আমি কিন্তু এটা আর পরে পড়াবো না। সো এখন খুব ভালো করে শিখে নিবেন। দেখুন, ওকে, এখানটাতে আপনার একটা কথা দেখুন বলেছে যে ট্রান্সফরমেশন, ক্রিয়েটিং নিউ অ্যারেজ। এখানে ফাংশনাল প্রোগ্রামিং এ কিছু বৈশিষ্ট্য আছে। তো ফাংশনাল প্রোগ্রামিং কি জিনিস আমি এখন যেহেতু বলিনি, তো ফাংশনাল প্রোগ্রামে বেশ কিছু বৈশিষ্ট্য পাওয়া যায়। তার মধ্যে ধরেন যে একটা বৈশিষ্ট্য হচ্ছে যে এখানে মিউটেশন এভয়েড করার চেষ্টা করা হয়। চেষ্টা করা হয় বলতে কি এখানে মিউটেশন বলতে গেলে করা হয় না। মেইনলি করা হয় না। তারপর ফাংশনকে বিভিন্নভাবে ইউজ করা হয়। তো এর মধ্যে এই ট্রান্সফরমেশন গুলো যেটাতে করা যায় সেটা মূলত ফাংশনাল প্রোগ্রামিং প্রচুর বেশি কাজে আসে। ক্রিয়েটিং নিউ অ্যারেজ এবং আপনার রিঅ্যাক্ট যখন আমি শিখাবো তখন দেখবেন যে ফাংশনাল প্রোগ্রামিং এ এটা মূলত শিখাচ্ছি। তো এখানে দেখুন ম্যাপ মেথড আছে, ফিল্টার আছে, কনক্যাটেনেশন আছে যেটা কিনা ২ টা অথবা আরো অ্যারেকে মার্জ করতে পারে। তারপর স্লাইস আছে। এখানে একটা জিনিস খেয়াল করুন, স্লাইস দেখতে পাচ্ছেন না? স্লাইস। আরেকটা দেখুন স্প্লাইস আছে। এটা হচ্ছে স্লাইস আর নিচে একটা আছে স্প্লাইস, হ্যাঁ? তো স্লাইস আর স্প্লাইসের মধ্যে পার্থক্য আছে। ২ টা দেখতে মানে নামটা শুনতে একই রকম লাগলেও এ দুটো আকাশ পাতাল তফাৎ। স্লাইসটা ইউজ করা হয় হচ্ছে নতুন অ্যারে বানানোর জন্য। অন্যদিকে স্প্লাইসটা যেটা ইউজ করা আছে এই যে স্প্লাইস, এটা কিন্তু আপনার মিউটেটর মেথড, অর্থাৎ এটা কিনা মডিফাই করা হয় অরিজিনাল যে অ্যারেটা আছে সেটাকে। তো আমি একটু যদি দেখাই, একে টেনে এখানে নিয়ে আসি। ওকে, এবার দেখুন। সো আমার আপনাদের কাছে যে ১ম যে প্রশ্নটা সেটা হচ্ছে এই মেথডগুলো আপনারা উম মোটামুটি ধারণা কার আছে? একটু আপনারা কমেন্ট করেন দেখি। মানে এই মেথডগুলো মোটামুটি ধারণা কার আছে একটু দেখি আপনারা। কার এটা পড়াশোনা করেছেন হালকা পাতলা হলেও একটু দেখি। তারপর আমি ধীরে, ধীরে একটু যাচ্ছি। আপনাদের কি অবস্থা দেখি আগে। স্যার ক্যামেরা অপশন আ অফ করে দেন। আপনি অসুস্থ? আমি অসুস্থ বলতে কি একটু ক্লান্ত। এই হচ্ছে অবস্থা। আচ্ছা, টার্ন অফ ভিডিও ঠিক আছে। আপনাদের কি অবস্থা? আপনার পড়াশোনা কেমন চলছে? আর আপনারা কেমন আছেন? স্যার অনেকগুলো আ হইছে। অনেকগুলা হয়ে যাচ্ছে। একটু কম করে দিলে ভালো হয় ক্লাসগুলা। এরকম করে সম্ভব না আসলে। দেখুন ক্লাস বেশি করে আপনাকে করতে হবে। আ আমি তাও চাপ কম দেই অনেক। অন্যান্য জায়গায় যখন কোর্স করবেন ৬ মাসে আপনাকে অনেক কিছু বেশি কিছু গিলাবে। সো এই হচ্ছে অবস্থা। আমি অনেক কম চাপ দিচ্ছি।
মূলত 7টা ক্লাস দিচ্ছি বা 8টা ক্লাস দিচ্ছি, 7-8টা ক্লাস মিলে কিন্তু 8 ঘন্টা হবে না। হয়তোবা ৩-৪ ঘন্টা হতে পারে। বুঝতে পারছেন? তো আমি বলছি হালকা বুঝেছি। সমস্যা নাই, হালকা বুঝলেও হবে। এগুলো মূলত আপনি প্রচুর প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস কিভাবে করবেন সেটা আমি দেখাবো, সমস্যা নাই। ফোনে অনেক কিছু কাজ করে না। আ ফোনে অনেক কিছু কাজ করে না। ফোনে না, জাভাস্ক্রিপ্ট ফোনে কাজ করবে। এক্ষেত্রে আপনাকে একটু ইউজ করা শিখতে হবে, হ্যাঁ? একটু ঘাটাঘাটি করলে ইনশাআল্লাহ পারবেন। আ এগুলো সবই কাজ করবে। জাভাস্ক্রিপ্ট সম্পূর্ণভাবে কাজ করবে। আচ্ছা, তাহলে আমরা চলুন একটু করি। সেটা হচ্ছে যে আমরা একটু ব্যাক করি, হ্যাঁ? তো আমি কিছু মেথড দেখাবো যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আমি সেগুলো একটু দাগ দিয়ে দিব, হ্যাঁ? যেটা আপনাদেরকে খুব ভালো করে শিখতে হবে। তো যেগুলো শিখতেই হবে সেটাকে আমি একটু আলাদাভাবে নিচে দিচ্ছি, হ্যাঁ? ওকে। দেখুন এখানটাতে আমাদের সরি। তো এখানে ম্যাপ লাগবে, ফিল্টার লাগবে, বাকি এগুলো লাগবে না। ম্যাপ, ফিল্টার, স্লাইস এই ৩ টা লাগবে, হ্যাঁ? আমি আপনাদের সহজ করে দিচ্ছি। কোনটা, কোনটা লাগবে সেটা আমি দেখাচ্ছি। তাহলে আপনারা ধরেন যে সহজে শিখতে পারবেন ইনশাআল্লাহ। পুশ, পপ এগুলো জাস্ট জানা থাকলে হবে, অতটা বেশি লাগবে না। এটা হচ্ছে এড অর রিমুভস ফ্রম দ্য এন্ড। লাস্টে সে মানে যুক্ত করে অথবা বের করে দেয়। শিফট আনশিফট হচ্ছে আপনার বিগিনিং এ যুক্ত করে বা বের করে দেয়। তারপর আপনার হচ্ছে যে সর্ট, রিভার্স এটা লাগবে না। কপি উইদিন মানে এখানে মিউটেটর মেথড যেটা আছে এখানে বলতে গেলে আমাদের মিউটেটর মেথডের মধ্যে স্প্লাইসটা শুধু লাগবে, হ্যাঁ? স্প্লাইসটা লাগবে। আ বাকি এগুলো আমাদের অতটা লাগবে না। স্প্লাইসটা একটু শিখতে হবে। সর্টটা ইউজ করতে পারেন রিঅর্ডারের জন্য। আ এটা ইউজ করা যেতে পারে সর্টিং, বাট খুব বেশি লাগবে এমনটা না। বাট ধরলাম যেটা লাগতে পারে, হ্যাঁ? তারপর ফাইন্ড ইনডেক্স, ফার্স্ট এলিমেন্ট, ফাইন্ড লাস্ট এটা লাগবে না এগুলো। আমাদের এখানে ইনক্লুডস আর ইনডেক্স অফ এটা লাগবে। লাস্ট ইনডেক্স অফ অত লাগবে না। এজন্য এটা কেটে দিলাম। এভরি সাম এটা লাগতে পারে বাট অতটা না। আমাদের ইনক্লুডস আর এটা ধরেন যে গেল। ইটারেশন আর রিডাকশনের মধ্যে ফর ইচ এটা লাগবে। আ রিডিউস এটা লাগবে। এন্ট্রিজ, কিজ, ভ্যালুস লাগবে না অতটা। অতটা গুরুত্বপূর্ণ না। এটা একটু লাগবে। জয়েন্টটা আমরা মাঝে, মাঝে ইউজ করি। টু স্ট্রিং, টু লোকাল স্ট্রিং এটা হালকা পাতলা, অতটা খুব বেশি কঠিন না বা অতটা জরুরিও না। উইথ তো এই তো গেল মোটামুটি। ওকে। তো খেয়াল করো আমাদের কয়টা লাগছে? ১, ২, ৩, ৪, ৫, ৬ তারপর ৭, ৮, ৯ এটা লাগবে না। এটা কেটে দেন তুই। এটা সহজ। ১, ২, ৩, ৪ তার ৫, ৬ অ্যান্ড ৭, ৮, ৯, ১০ ওকে, খুশি এবার? আপনারা কমেন্ট করেন দেখি খুশি কিনা? এই ১০ টা আপনাদের শিখতেই হবে, হ্যাঁ? ৩৯ টা থেকে দেখেন আমি ১০ টা করে দিলাম। অনেক কমায় দিয়েছি। এই ১০ টা আপনাদেরকে খুব ভালো মতো শিখতে হবে। শিখবেন কিভাবে সেটাই বলি। প্রথমত আপনারা আমার ক্লাসগুলো দেখবেন। ২ নাম্বার হচ্ছে যে আপনার YouTube এ আরো ঘাটাঘাটি করবেন। ৩ নাম্বার হচ্ছে এটা মূলত প্র্যাকটিস করে, করে ঠিক করতে হবে। যেমন ম্যাপ মেথডটা খুবই গুরুত্বপূর্ণ। এটা যদি পারলে আমি অনেক বেশি এটাকে করে দিব। কি বলে? এটাকে অনেক বেশি স্টার দেওয়া উচিত। অনেক বেশি স্টার দেওয়া উচিত এটাকে। কয়টা স্টার দেওয়া হলো? ৪ টা না? দেখি তো কেমন লাগছে দেখতে। আচ্ছা, স্টার বেশি আর কাজ করছে না। তো এটাকে খুবই ইম্পোর্টেন্ট, হ্যাঁ? ম্যাপটা খুবই বেশি ইম্পোর্টেন্ট। এই ম্যাপটা ভালো করে শিখবেন ১ নাম্বার গেল। তারপর এখানে আমাদের হুম, ফিল্টার যেটা আছে, ফিল্টারটা মূলত আমাদের ফিল্টারিং এর জন্য ইউজ করা হয়। স্লাইসটা আমাদের দেখ দেখাবো। তারপর স্লাইসটা এটা লাগে। এখানে ইনক্লুডস আর ইনডেক্স অফ খানিকটা একই কাজে ইউজ করতে পারি, বাট ২ টার মধ্যে একটু পার্থক্য আছে। যে ইনক্লুডস আপনার ট্রু রিটার্ন করে যদি কোনো একটা ভ্যালু এক্সিস্ট করে। অন্যদিকে ইনডেক্স অফ একটা ইনডেক্স রিটার্ন করে যদি কোনো ভ্যালুটা আমরা পাই। অন্যদিকে ইটারেশন আর রিডাকশনের মধ্যে ফর ইচ মেথড এটা একটা লুপ টাইপের। রিডিউস যেটা এটা রিডিউস
এটা মূলত অনেকগুলো ভ্যালু থেকে আমরা ছোট একটা ভ্যালু পাওয়ার জন্য আমরা রিডাকশনের জন্য ইউজ করি, ইম্পর্ট্যান্ট। ইউটিলিটি ফরম্যাটিং এর জয়েন্টটা আমরা অনেক সময় স্ট্রিং কনক্যাটেনেশন বা ওই টাইপের জন্য ইউজ করতে পারি। আর অ্যাট যেটা টেক্স অ্যান ইন্টিজার অ্যান্ড রিটার্নস দ্য আইটেম অ্যাট দ্যাট ইন্ডেক্স, এটা মূলত আমাদের ধরেন যে স্ট্রিং এর জন্য, এটাও কেটে দিই, দেন আরও কমাই দিলাম জান। জয়েন্টও কেটে দিতে পারি কারণ এটা অতটা মানে খুব যে গুরুত্বপূর্ণ এমনটা না, বাট লাগতে পারে। এ হলো বিষয়। তো আমি দেখি আপনাদের একটু প্রশ্ন উত্তর নিয়ে আমি আবার এদিকে ব্যাক করবো। এদের কি অবস্থা দেখি, মেসেজিং অপশন কই গেল, এখানে মনে হয় নাকি, আচ্ছা কোথায় একটা আছে, ওকে। পুশ আপ তো দরকার, আগের ক্লাসে বলেছিলেন। হ্যাঁ, পুশ আপ দরকার আছে, বাট এটা ধরেন যে অতটা খুব যে গুরুত্বপূর্ণ এমনটা না, হ্যাঁ। এখানে কারণটা হচ্ছে আপনার পুশ পপটা আমরা খুবই মানে কম ইউজ করবো এগুলোর তুলনায়, অ্যাটলিস্ট এগুলোর তুলনায় আমরা কম ইউজ করবো, বাট এটা দরকার আছে। এটা টাটা স্ট্রেচের অ্যালগরিদম বোঝার জন্য দরকার আছে। সো ইটারেশন কি? ইটারেশন বলতে আপনি লুপ এখনো যেহেতু দেখায়নি যত সম্ভব, তো ইটারেশন আপনার বারবার একই কাজ করার জন্য এটাকে আমরা বলা হয় ইটারেশন, হ্যাঁ, একই কাজ বারবার করাকে আমরা ইটারেশন বলি। এটা যখন লুপ আমরা দেখবেন তখন ইনশাল্লাহ বুঝতে পারবেন, আরও সমস্যা নাই। তাহলে এখন আমি একটা ম্যাপের কাজ একটু দেখাই। সো একটু ম্যাপের কাজে আমরা যাই। ধরেন আমি একটু ম্যাপের একটা কাজ দেখাই আপনাদেরকে। আমি চাচ্ছি যে যেই যতগুলো আমার কয়টা আছে, 5টা আছে, এই 5টাকে ইউজ করে আমি এই প্রত্যেকটা স্কোয়ার চাচ্ছি। তো আমি স্কোয়ার কীভাবে করতে পারি, আমি একটা ধরেন যে কনস্ট স্কোয়ার নামে নিয়ে নিলাম স্কোয়ার নাম্বারস, ইকুয়ালস টু আমি করবো কি জানেন, নাম্বারসের সাথে ডট ম্যাপ ইউজ করব। অ্যান্ড এটা আপনার প্রথমত নাম্বার নিবে, সো নাম্বার নিল, এরপরে আচ্ছা আমি কি ইউজ করছি, আরও ফাংশন ইউজ করছি, এটা বুঝবেন না, আমি ধীরে ধীরে দেখাবো, সমস্যা নাই। নাম্বার, এটা স্কোয়ার করে দিব, আমি রিটার্ন করবে। এবার আমি যেটাকে সিএলজি করি বা কনসোল লগ করি, দেখুন আমি তাহলে কি পাচ্ছি, স্কোয়ার নাম্বারস। দেখেন আমার এখানে কিন্তু সবগুলো কি হলো, বর্গ হয়ে গেছে, খেয়াল করছেন, বর্গ হয়ে গেছে। তো ম্যাপের কাজ এটাই যে আপনার প্রতিটা জিনিসের উপর একটা একটা একবার করে কাজ করবে, বা একটা কোনো একটা ফাংশন রান করবে। তো ফাংশন যখন শিখবেন তখন এটা বুঝতে পারবেন, সমস্যা নাই। আমি জাস্ট একটু দেখাচ্ছি এগুলো কীভাবে ইউজ করতে হয়। আপনারা তখন সামনের ক্লাসগুলো করবেন তখন আরও ভালো বুঝতে পারবেন, টেনশন করার কোনো দরকার নেই, হ্যাঁ। তারপর এখানে ধরেন যে এই ফিল্টারটা কীভাবে কাজ করতে পারে, ফিল্টারটা মূলত ফিল্টারিংয়ের জন্য ইউজ করা হয়। তো আমি একটা ফিল্টার নাম্বার ধরেন একটা নিলাম কনস্ট, এখন না বলতে সমস্যা নাই, হ্যাঁ। ফিল্টার্ড নাম্বারস ইকুয়ালস টু আমি দিলাম কি, যে নাম্বারস ডট ফিল্টার, হ্যাঁ। এবার এখানে দেখুন কি নিচ্ছে, এটা আপনার ভ্যালু নিবে, ইন্ডেক্স নিবে, আর হচ্ছে অ্যারে নিয়ে ভ্যালু ইজ নাম্বার, দিস স্ট্রিং, অনেক কিছু করে। হোয়াট এভার এ ফাংশন দ্যাট accepts up to 3 arguments, the filter method calls the predicate function one time for each element in the array. তাহলে আপনার এখন ধরেন আমি চাচ্ছি যে এখানে শুধুমাত্র যেসব সংখ্যা কি জোড় সেগুলো আমি প্রিন্ট করতে চাচ্ছি। তো আমি দেখুন কি করতে পারি, নাম্বার নিলাম, অ্যান্ড নাম্বার কি, আমি ধরেন যে নাম্বার ইকুয়ালস না, পার্সেন্ট ইকুয়াল যদি দেই, পার্সেন্ট ইকুয়ালস টু 2, না থাক, নাম্বার পার্সেন্ট 2 ইকুয়ালস টু 0 যদি দেই, সেক্ষেত্রে আমাদের কিছু একটা হতে পারে। এখন বলছি কি, দেখুন যে নাম্বার নট ডিফাইন্ড, তাহলে আমরা একটা নাম্বার নিয়ে নিই। এবার আমি সিএলজি করব হচ্ছে ফিল্টার নাম্বারস, অ্যান্ড আমরা দেখুন 2 আর 4 এসছে। এখানে মূলত শর্ত সাপেক্ষে আমরা কোনো একটা জিনিস ফিল্টারিং করার জন্য আমরা ফিল্টারটা ইউজ করি। তো এগুলো মূলত আপনাদেরকে এখন জাস্ট দেখাচ্ছি, আমরা সামনে এগুলো প্র্যাকটিস করব যখন, তখন ইনশাল্লাহ আপনারা বুঝতে পারবেন। তো আমি আপনাদের একটা টাস্ক দিব, সেটা হচ্ছে আপনারা এই অ্যারে মেথডগুলোকে খুবই গুরুত্ব সহকারে নিবেন, হালকাভাবে নিবেন না। কারণ এই অ্যারে মেথডগুলো খুবই খুবই গুরুত্বপূর্ণ, আসলে এগুলো আপনার সব সময় লাগবে। তো আমি এখানে যে 9টা লিখেছি, 9টা তো মাস্ট লাগবেই আপনার। এর মধ্যে ধরেন যে আপনি ইনক্লুডস আর ইন্ডেক্স এগুলো তো বাচ্চাদের একেবারে সহজ, এবং আপনার এখানে হ্যাঁ রিডিউস একটু কঠিন লাগবে। আর এর মধ্যে এই যে স্লাইস, ম্যাপ, ট্যাব, ফিল্টার এগুলো একটু কঠিন লাগতে পারে। আপনার টেনশন করার দরকার নাই, এগুলো আমরা যখন প্র্যাকটিস করবো সব হয়ে যাবে, সমস্যা নাই। আপনাদের একটা আমি বাড়ির কাজ দেই, সেটা হচ্ছে এই মেথডগুলো সম্পর্কে আপনারা ভিডিও বানাবেন। কি করবেন? ভিডিও বানাবেন। কিরকম ভিডিও বানাবেন?
এই মেথডগুলো নিয়ে আপনি হচ্ছে একটা স্ক্রিন রেকর্ড করবেন। ফোনে হলে ফোনে, আর কম্পিউটার হলে কম্পিউটারে। আপনি প্রত্যেকটা মেথড সম্পর্কে একটা ১ মিনিট করে কথা বলবেন। ম্যাপ কি করে? আপনি একটা ধরেন এক্সাম্পল দিলেন যে ম্যাপ এভাবে কাজ করে। আপনি বুঝেন না বুঝেন সমস্যা না। বাট মেইন কাজ হচ্ছে এটা কাজ কি আপনি ব্যাখ্যা করবেন। ধরেন আপনি ভিডিও রেকর্ড করলে এভাবে যে ম্যাপ এটার কাজ হচ্ছে প্রতিটা এলিমেন্টকে ট্রান্সফর্ম করা। একটা উদাহরণ দিয়ে দিলেন সংক্ষেপে। ফিল্টারের কাজ হচ্ছে একটা সাবসেটকে আলাদা করা কন্ডিশনার ভিত্তিতে। তো এরকম করে আপনি হচ্ছে সবগুলো মিলে কয়টা আছে? ৯ টা। তাহলে টোটাল একটা ১০ মিনিটের ভিডিও বানাতে হবে। আপনি ভাবছেন যে কঠিন হয়ে যাবে? না, কঠিন হবে না। আপনি যখন এই ভিডিওটা বানাবেন তখন হচ্ছে কি আপনারই প্র্যাকটিস হবে এবং আপনি শিখতে পারবেন। এটা অবশ্যই করবেন। আপনারা হোমওয়ার্ক জমা দেন না বেশিরভাগই। যেটা দুঃখজনক। এটা আমার তো ক্ষতি হচ্ছে না, ক্ষতি আপনাদেরই হবে। কারণ অলরেডি অনেকে পিছিয়ে গেছেন এবং আপনার পিছিয়ে যাওয়া মানে কিন্তু অন্যরা কিন্তু থেমে আছে এমনটা না। অনেকে আপনার এগিয়ে যাচ্ছে এবং তাদের সাথে কিন্তু আপনি আর সামনে এগোতে পারবেন না। কারণ আমরা যখন ভাইবা নিব, লাস্ট ভাইবা নিব যখন কোর্স শেষে, তখন আপনি যদি না পারেন তাহলে কিন্তু আমাদের সামনে যে কোর্সটার পরে আমরা বলছিলাম যে আ ইন্টার্নশিপের সুযোগটা সেটা কিন্তু আপনি মিস করে ফেলবেন স্বাভাবিকভাবেই। কারণ হচ্ছে যে আপনি সেভাবে পড়াশোনা করেননি। কারণ সবসময় এটা মনে রাখবেন যে বেস্টরাই টিকে থাকবে। সো আপনি বেস্ট হতে না পারলে আপনি কিন্তু ঝরে যাবেন। সো এখন থেকে আপনার প্রিপারেশন ভালো করে আপনি পড়াশোনা করছেন না মানে এই না যে অন্যরা থেমে আছে। এটা জাস্ট মাথায় রাখবেন, হ্যাঁ? তো আমি এই হোমওয়ার্কটা দিলাম। আপনার হোমওয়ার্কটা অবশ্যই করবেন। আমি হোমওয়ার্কটা না গ্রুপে আবার লিখে দিব। না বুঝলে আমাকে নক দেওয়ার দরকার নেই। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে যে কিভাবে ভিডিও রেকর্ড করতে হয় সেটা সার্চ দিবেন। স্ক্রিন রেকর্ড এটা করতে হবে। চেহারা দেখাতে হবে না। জাস্ট স্ক্রিন রেকর্ড করবেন। অ্যান্ড এটা অবশ্যই করবেন, হ্যাঁ? এটা করে কালকের মধ্যে জমা দিবেন। আপনারা ফাঁকিবাজ করেন আমি জানি। প্রচণ্ড ফাঁকিবাজ। হোমওয়ার্ক জমা দেন খুব কম। আর হোমওয়ার্ক দিলে আপনারা করতে চান না। এটা আপনাদেরই ক্ষতি হচ্ছে। আমি আবারও বলছি আপনাদেরই ক্ষতি হচ্ছে। তো চলুন আমরা একটু প্রশ্ন উত্তরে চলে যাই। প্রশ্ন উত্তরে চলে গিয়ে আমরা শেষ করে দেব ক্লাসটা। একটু দেখি কি অবস্থা আপনাদের। একটু বড় করি। আচ্ছা, এখানে দেখছি যে প্র্যাকটিস কিভাবে করব সেটা বুঝতেছি না। আ ম্যাপ আর ফিল্টার তো পাইথনে আছে। কাজ কি একই? উম একটু ঘাটাঘাটি করবেন, হ্যাঁ? তবে আমি বলব যে একটু আলাদা থাকবে সামান্য হলেও। কিন্তু ব্যবহারটা কিভাবে করতে হয় সেটা আলাদা। একজন বলছেন যে প্র্যাকটিস কিভাবে করব সেটা বুঝতেছি না। ওকে, প্র্যাকটিস কিভাবে করব সেটা বুঝছেন না? প্র্যাকটিসের জন্য আপনি এখন যেহেতু এআই চলে এসছে, আপনি দেখাচ্ছি কিভাবে প্র্যাকটিস করবেন। এখন তো খুব সহজ হয়ে গেছে। আপনি বিভিন্নভাবে প্র্যাকটিস করতে পারেন। আপনি সাপোজ সার্চ দিলেন যে জেএস অ্যারে মেথডস প্র্যাকটিস। তো এখানে কি বলছে? বিভিন্ন হয়তো প্র্যাকটিস দিয়েছে নাকি আমি জানি না। এখানে কি করছে? অনেক কিছু হয়তো থাকবে। আপনি এরকম করে সার্চ দিবেন। এক্সারসাইজ, প্র্যাকটিস সলিউশন। যদি এরকম করে না পান, সেক্ষেত্রে আরো সহজ পদ্ধতি দেখাই। সেটা হচ্ছে আপনি কোনো একটা এআই চলে যাবেন। ওকে বলবেন যে, "Give me some problems. This অ্যারে মেথড প্র্যাকটিস।" তো আপনি ধরেন যে কিছু আপনার প্রবলেম দিয়ে দিবে, হ্যাঁ? এই যেমন ধরুন ট্রান্সফরমেশন ফেজ প্রবলেম এ একটা প্রবলেম দিল কি ইউ হ্যাভ অ্যান অ্যারে অফ প্রাইসেস ক্রিয়েট এ নিউ অ্যারে হোয়ার ইচ প্রাইস ইজ ফরম্যাটেড অ্যাজ এ স্ট্রিং উইথ এ ডলার সাইন। খেয়াল করছেন? এখানে কিন্তু আপনার প্রাইসের অ্যারে একটা নিতে বলছি ইনপুট হিসেবে এবং আউটপুট কি দিতে হবে একটা ডলার সাইন সহ আপনার আউটপুট দিতে হবে। কিভাবে করবেন এটা আপনি চিন্তা করবেন। আমি একটু হিন্ট দেই। আপনার ডট ম্যাপ মেথডটা ইউজ করতে হবে, হ্যাঁ? আচ্ছা, প্রবলেম বি কি বলেছে? গিভেন অ্যান অ্যারে অফ user objects, create a new array that contains only the names of the users. নতুন একটা অ্যারে বানাতে হবে। এটা একটা প্রবলেম। সিলেকশন ফেজ ফিল্টার দিয়ে you have a list of scores, create a new array contain only the passing scores ৭০ এর উপর যারা আছে সেগুলো শুধু নিতে হবে। এটা একটা প্রবলেম। তারপর কি? From a list of words, filter out any words that have fewer than 5 characters. ইন্টারেস্টিং প্রবলেম কিন্তু। The big boss reduce. Using the prices, calculate the total sum using reduce. ইন্টারেস্টিং, রাইট? তারপর কি বলছে? প্রবলেম এফ, লেভেল আপ। Given an array of fruits, use reduce to create an object that counts how many times each fruit appears. তো এটা কাউন্ট করছি আমরা প্রতিটা ফ্রুট কতবার করে আসছে। বেশ মজার কিন্তু এটা, হ্যাঁ? এটা আমার বেশ মজা লাগে। যাই হোক, তারপর দেখুন দ্য সার্চ অ্যান্ড লজিক ফেজ, ফাইন্ড, সাম, এভরি।
প্রোটিপ মেথড চেইনিং এখানে বিভিন্ন বলছে, হোয়াট এভার। যেমন এটা বললো, আমি এটাকে যদি বলি যে গিভ মি ইন বেঙ্গালি দিয়ে দিবে, কিন্তু গিভ মি ইন বেঙ্গালি। এই দেখেন সুন্দর করে আমাকে বাংলায় দিয়ে দিল। তো এভাবে আপনারা করবেন কি, একটু জাস্ট সার্চ দিবেন। এখন আসলে রিসোর্সের অভাব নাই, আপনার শুধু যেটা দরকার সেটা হচ্ছে আপনার সৎ সাহস দরকার, এবং হচ্ছে একটু ঘাটাঘাটি করার মানসিকতা থাকতে হবে, বুঝতে পারছেন? ওকে, একদম বলছি কাল, কাল না স্যার, একটু টাইম দেন, আগে তো মেথডগুলো শিখতে হবে। দেখেন আপনি পিছায় গেছেন মানে অন্যরা পিছায় গেছে এমনটা না, আমি বারবার বলছি এরকম করে টাইম দিলে হবে না, ঠিক আছে? আপনি পরের দিন দেন, সমস্যা নাই, বাকিরা দিক কালকে। আচ্ছা, অনেক কিছু আছে, এত কিছু মাথায় থাকে না, খাতা নিয়ে বসতে হবে। আপনি খাতা নিয়ে বসেননি কেন, এটা হচ্ছে প্রশ্ন। শোনেন, আপনার পড়াশোনা করতে হবে প্রচণ্ড পরিশ্রম করে, হ্যাঁ? আপনার ওই আছে না, একজন পীর বলে ডাকে, যাই হোক। তো ওনার অনেক কন্ট্রোভার্সি থাকতে পারে, বাট একটা কথা আমার খুব ভালো লাগছে, সেটা হচ্ছে যে মেধাবী নয়, প্রচণ্ড রকমের পরিশ্রমী, এরকম একটা কথা বলেছে। এক্সাক্ট ফ্রেজটা আমার খেয়াল আসছে না। তো এটা খুবই গুরুত্বপূর্ণ যে মেধার থেকে কিন্তু পরিশ্রমীরা আগায় থাকবে। আপনার প্রচণ্ড মেধা, একদম মেধা একদম উপচে পড়ছে, বাট আপনি পরিশ্রম করেন খুব কম, আপনি কিন্তু টিকতে পারবেন না। অন্যদিকে ধরেন যে কেউ আছে, মেধা একটু হয়তো কম, স্বাভাবিক, সবার তো মেধা বেশি হবে না, কিন্তু সে অনেক বেশি পরিশ্রম করে, সেক্ষেত্রে কিন্তু আপনার পরিশ্রমটা তার কাজে দেবে ইনশাল্লাহ। বুঝতে পারছেন? একজন নাম নিয়েছেন, তো নামটা উচ্চারণ করছি না, যেহেতু ভিডিও থেকে যাবে। হোয়াটএভার, এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। পরিশ্রম করাটা খুবই গুরুত্বপূর্ণ। আ খুবই গুরুত্বপূর্ণ এটা, আমি বলব সবসময়। আর শেখার জন্য পরিশ্রমটা, এটা ইনশাল্লাহ আপনার কাজে দিবে। কারণ আপনি এখন এখানে বেশিরভাগই আশা করি আপনারা স্টুডেন্ট। তো এই স্টুডেন্ট ফেজটাতে আপনি যদি পরিশ্রম করতে পারেন, সামনে গিয়ে কিন্তু আপনার সহজ হয়ে যাবে। বাট আপনি যদি এখন ফাঁকিবাজি করেন, পরিশ্রম না করেন, বলেন যে ৭ টা ক্লাস দিয়েছে, ৭ টা ক্লাস কিছু না। আ চলেন তো আপনার সাথে গুনি, কয়টা ৭ টা ক্লাস কয় ঘন্টা হতে পারে? আমি একটু গুনি, আপনাদের সাথে গুনবো আজকে, চলেন। আপনারা যে বলছেন যে ৭ টা ক্লাস অনেক বেশি ক্লাস দিয়েছি, দেখি কয়টা, কত হইছে এমন দেখি। আজকে গুনবো আপনাদের সাথে যে কয় ঘন্টা ক্লাস দিয়েছি। ৭ টা ক্লাস, চলেন একটু গুনি তো। ১৪ এত। এটা আমরা আসলে হাতে, হাতে গুনবো না। এটা করব কি, AI কে দিয়ে বলবো একটু গুনে দিতে আমাদেরকে। AI ভুল করে গুনতে, সমস্যা নাই। আ count total hours and minutes and seconds. দেখুন আমাকে এটা সুন্দর করে দিয়ে দিবে কিন্তু। কত ঘন্টা হয় আমি দেখি জাস্ট। এখানে পাইথন ইউজ করে সাধারণত, দেখেন পাইথন ইউজ করছে। তো যারা পাইথন শিখছেন তারা এটা ট্রাই করতে পারেন, হ্যাঁ? এখানে কিন্তু ম্যাপ ইউজ করছে। যাই হোক, হোয়াটএভার। আচ্ছা, তো দেখেন কয় ঘন্টা? ৩ ঘন্টা ৩৭ মিনিট ৬ সেকেন্ড। দেখছেন? ৩ ঘন্টা ৩৭ মিনিট ৬ সেকেন্ড। আমি ৩ ঘন্টা ৪০ মিনিট ধরলাম। আমি ধরলাম ৩ ঘন্টা ৪০ মিনিট। ৩ ঘন্টা ৪০ মিনিট ইজ নট এনিথিং। ৩ ঘন্টা ৪০ মিনিট কোনো টাইমই না। ঠিক আছে? তো যেমন ধরেন এই ১২ ঘন্টা, ১৫ ঘন্টা, ২০ ঘন্টা, ৩০ ঘন্টা, ৪০ ঘন্টা, ৫০ ঘন্টার কোর্স, এগুলা করে, করে অভ্যস্ত। তো আপনাদেরকে যেটা করতে হবে, শুধু এটা কোর্স করে না, প্রচুর পড়াশোনা করতে হবে, এবং পাশাপাশি এগুলা কোনো কিছুই না। বুঝতে পারলেন? ভিডিও ১৫ মিনিট বেশি না। একটা আছে শুধু ৩৭ মিনিটের। এই তো। স্যার মাইক পারমিশন দেয়া যাবে? আ মাইক পারমিশন, আচ্ছা দিলাম কিছুক্ষণের জন্য। আপনি সংক্ষিপ্ত করেন কথা, তাহলেই হবে ইনশাল্লাহ। জি, বলতে পারেন। না স্যার, সংক্ষিপ্ত বলতে কি যে আসলে লাইভ ক্লাস করতেছি তো স্যার, মানে আপাতত যেহেতু ডিসকাশন চলতেছে আর কি, ওই জন্য আর কি বলা। না হলে মনে হয় যে রেকর্ডেড ভিডিও দেখতেছি আর কি, এমন একটা ফিল আছে। আচ্ছা, বলেন, সমস্যা নাই। স্যার এখন বিষয়টা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টের ডিজাইন প্যাটার্ন গুলো যে আছে ওইখানে একটু স্যার, আমি তো মোটামুটি শেষ করছি প্রায়। সো ডিজাইন প্যাটার্ন গুলোর মধ্যে স্যার ওই যে ফাংশন আর হচ্ছে ফাংশন ফ্যাক্টরি, যে ডিজাইন প্যাটার্নটা হচ্ছে ক্লাস বেসড যে ডিজাইন প্যাটার্নটা, ওটার মধ্যে একটু স্যার বুঝতে অসুবিধা হচ্ছে স্যার। এটা কোনো হিন্টস বা কোনো ট্রিক যদি দেন বোঝার জন্য।
যেটা বলবো সেটা হচ্ছে যে আপনি কি ওওপি শেষ করেছেন জাভাস্ক্রিপ্টের? জি স্যার, জি স্যার। আচ্ছা, তো জাভাস্ক্রিপ্টের ওপি আচ্ছা, বাকিরা যারা আছেন আপনারা এমনি শুনতে পারেন, আপনারা বুঝবেন না ইনি কি নিয়ে কথা বলছে। মূলত আমরা ওপি এখনো করিনি, এই যে অনেক সমস্যা। তো আপনার ধরেন যে ওপিটা যদি ভালো করে পারেন আর ফাংশনাল, এখানে প্রোগ্রামিং এর বেশ কিছু প্যারাডাইম আছে। আমরা ধরেন যে বিভিন্ন পদ্ধতি অবলম্বন করে একই প্রবলেম সলভ করতে পারি। এর মধ্যে একটা পপুলার প্যারাডাইম হচ্ছে আপনার স্ট্রাকচার্ড প্রোগ্রামিং আছে, তারপর ধরেন যে ফাংশনাল প্রোগ্রামিং আছে, তারপর একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আছে। তো হুম, হুম। আপনাকে যেটা জি করতে স্যার। হবে যে এই ডিজাইন প্যাটার্নগুলো বোঝার আগে এই প্রোগ্রামিংয়ের যে বিভিন্ন স্টাইল বা প্যারাডাইম বলি, এগুলো নিয়ে আপনি একটু বেসিক স্টাডি করেন যে কোনটার বৈশিষ্ট্য কী কী। যেমন ফাংশনাল প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কী, তারপর ওওপি প্রোগ্রামিংয়ের বৈশিষ্ট্য কী। যেমন ওওপির মেইন যে 4টা পিলার আমরা জানি যে অ্যাবস্ট্রাকশন, পলিমরফিজম, তারপর যে আরও বাকি 2টা আছে। এনক্যাপসুলেশন। জি। তো এগুলো যেমন হচ্ছে ওওপির আপনার মেইন থিম। অন্যদিকে আপনি ফাংশনাল প্রোগ্রামিং এ দেখবেন যে টোটালি আলাদাভাবে চিন্তা করা হয় ওখানে। ওখানে মিউটেশনটাকে খুবই নিরুৎসাহিত করা হয়। ওখানে দেখবেন মিউটেশনটা, তারপর ফাংশনাল প্রোগ্রামিং এর ক্ষেত্রে ফাংশনটা ইউজ করা হয় প্রচুর, এবং ফাংশনের ইউজ করার বিভিন্ন পদ্ধতি আছে। তারপর স্ট্রাকচারড প্রোগ্রামিং এর ক্ষেত্রে যদি আপনি আবার যান, ওখানে দেখবেন সি প্রোগ্রামিং এ স্ট্রাকচারড প্রোগ্রামিং। তো ওখানকার আবার প্যারাডাইম ভিন্ন রকম। তো আপনার যেটা করতে হবে আমি বলব, আপনি যেহেতু গভীরে যাওয়া শুরু করছেন, তো এই ৩টার মধ্যে একটু পার্থক্যটা নিয়ে ঘাটাঘাটি করবেন। অ্যান্ড পারলে আগামীকালের মধ্যে একটা পার্থক্যের লিস্ট আমাকে দিয়েন। অ্যান্ড এআই হেল্প নিন, সমস্যা নাই, বাট একটু ঘাটাঘাটি করে আমাকে পাঠাবেন। আমি সেটা দেখিয়ে দিব। ঠিক আছে? এটা স্যার করার পরে বেসিক আইডিয়া গুলো স্যার আছে স্যার, ফাংশনাল প্রোগ্রামিং, অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং আর আচ্ছা স্যার, আমি দিয়ে দিব স্যার, সমস্যা নেই স্যার। হ্যাঁ, আরো স্টাডি করি, মানে ডিপ স্টাডি করে দিয়ে দিব। জি। তো এগুলো করার পরে তারপর যখন আপনি আবার এই ডিজাইন প্যাটার্ন পড়বেন, আশা করি ইনশাল্লাহ আপনার বুঝতে অনেক সুবিধা হবে। জি স্যার। আচ্ছা, তাহলে দেখি আপনি একজন বুঝছেন আর স্যার ডিজাইন প্যাটার্নের পরে স্যার এখন কি আমার রিয়েক্টে চলে যাওয়া উচিত? আমি বেসিক এই জাভাস্ক্রিপ্টে আরো ভালো করে শেষ করব। জাভাস্ক্রিপ্টের আমি আপনাকে বলবো যে পারলে আপনি জাভাস্ক্রিপ্টের বেস করে কিছু প্রজেক্ট বানান। প্রজেক্ট বানান বলতে যেমন ধরেন সিম্পল প্রজেক্ট ভ্যানিলা যেগুলো। জাভাস্ক্রিপ্ট দিয়ে স্যার। জি, ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট দিয়েই, আচ্ছা পিওর স্যার। জাভাস্ক্রিপ্ট দিয়ে আপনি হচ্ছে যে যেমন টু ডু লিস্ট একটা সিম্পল প্রজেক্ট হলে এখানে অনেক কিছু শেখার আছে। ২ নম্বর জিনিস হচ্ছে হ্যাঁ জি স্যার। পারলে একটা আপনি ই-কমার্স ওয়েবসাইট বানান। ই-কমার্স ওয়েবসাইট বলতে বেশি কিছু লাগবে না, জাস্ট নরমাল অ্যাড করা, তারপর হচ্ছে কার্টে যুক্ত হচ্ছে, চেক আউট করতে হয় কিভাবে। তো এই জিনিসপাতিগুলো করেন। আ স্যার কালকে একটা বানাইছি স্যার, কালকে একটা বানাই, ওটা হচ্ছে আপনাকে রেকর্ড করে পাঠাতে দিয়েছিলাম, বাট আমার ল্যাপটপে প্রেশার নেই না, তো যার কারণে আসলে দিতে আচ্ছা, পারিনি। কালকে একটা ছোট বানাইছি আর কি। ই-কমার্স ওয়েবসাইট? না ই কমার্স না, এটা হচ্ছে ব্যাংক। ব্যাংকে যে ট্রানজাকশন হয় এটা হচ্ছে ইপি এর মাধ্যমে, হচ্ছে আমরা ওই যে ডিটেলস লাইক আমার কত অ্যামাউন্ট আছে, বা হচ্ছে আমার পাসওয়ার্ড কি, এই দুটো ফিল্ডকে হাইড করে আমি ফাংশনালিটি গুলোকে হচ্ছে আমি একটা অবজেক্টের থ্রুতে হচ্ছে আমি অ্যাক্সেসিবল করে দিচ্ছি আর কি। মানে এই জিনিসটা দিয়ে একটা হচ্ছে ডম ডমের সাথে হচ্ছে আমার ফ্রন্ট এন্ডটা হচ্ছে অ্যাটাচ করে দেন একটা আর কি ছোট বানাইছিলাম। মানে ফ্রন্ট এন্ডেও তো কাজ করে নেই, বাট ব্যাক এন্ডে আর কি পুরো সময়টা দিছি। সো মোটামুটি ভালো ভালো কাজ করতেছে, মানে যেহেতু ওকে বেশি সময় দেওয়া হয় নাই আর কি ওটাতে। কিছু আর কি ফ্লো আছে ওটাতে এখনো, বাট যদি হচ্ছে আরো বেশ কিছু স্টাডি করা যায় ওই ফ্লো গুলো আর কি কভার হয়ে যাবে। মানে বিষয়টা হচ্ছে কি, তিনটা আর কি অপশন আছে, মানে আমার ব্যালেন্স কত আছে ওটা চেক করা যাবে। তারপর হচ্ছে আমি যদি উইথড্র করতে চাই উইথড্র করতে পারি, আমার পাসওয়ার্ড দিতে হবে, পাসওয়ার্ড যদি রাইট হয় তাহলে হচ্ছে আমার উইথড্র প্রসেসটা হয়ে যাবে। আর সেকেন্ড হচ্ছে আমি আমার ব্যালেন্স হচ্ছে মানে ডিপোজিট করতে পারবো আর কি, মানে সেলফ ব্যালেন্স আর কি যেটাকে বলে। এখানে হচ্ছে আমার দুইটা ফিল্ড হচ্ছে আমি টোটালি হচ্ছে ইনসেনসিটিভ রাখছি, মানে ওটা বাইরে থেকে অ্যাক্সেস করা যায় না। একটা হচ্ছে অ্যামাউন্ট আর পাসওয়ার্ড, মানে এই দুইটা কোনোভাবে ইয়ে করা যাবে না। ইফিতে হচ্ছে আর কি ইয়ে করছিলাম, মানে ডিজাইন প্যাটার্নটা ইফি দিয়ে ইউজ করছি আর কি। তো এখানে যেটা সমস্যা হয়েছে স্যার, মানে আমি যদি হচ্ছে ব্যালেন্স চেক করি, আমি সাইটটা হচ্ছে রিফ্রেশ না দেওয়া পর্যন্ত হচ্ছে আমার ইয়া দেখায় না আর কি, পরের গুলোতে উইথড্র বা হচ্ছে আমার ডিপোজিট করতে পারতেছে না আর কি। মানে পরের গুলো ইউজ করার জন্য আমাকে আবার রিফ্রেশ করতে হচ্ছে আর কি। এটা প্রবলেমটা বুঝতেছি না, বাট হোপফুলি কিছু সময় দিলে হচ্ছে রিজলভ হয়ে যাবে।
ভেরি গুড। তো আপনি করতে থাকেন, ইনশাল্লাহ ভালো করবেন আশা করি। আহ, তাহলে ঠিক আছে। ইনশাল্লাহ স্যার। জি, আর কারো কোশ্চেন থাকলে করতে পারেন। একজন দেখি এখানে সারোয়ার আছে, তারপর ইমরান হোসেন, মোহাম্মদ সাকিব। সারোয়ার, আপনি কি শুনতে পাচ্ছেন সারোয়ার? আচ্ছা, জি স্যার বলছেন তো। আপনার সাথে কখন কথা বলছি, আপনি একটু পরিচয় দেন দেখি, আপনার আপনার নাম পরিচয় দেন দেখি শুনি। হ্যালো, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনার, আমার নাম জি মোহাম্মদ বলুন। সারওয়ার হোসেন। আচ্ছা, আপনার পড়াশোনা বা আপনি কোথায় থাকেন, কি করেন? আমার বাসা চাঁপাইনবাবগঞ্জ। আমি পলিটেকনিকে আপাতত কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি নিয়ে থার্ড সেমিস্টারে আছি, আচ্ছা, কোথায়, চাপাইতে না রাজশাহীতে? চাপাইতে। চাপাইতে, আচ্ছা বুঝতে পারছি। খুব ভালো। আপনার ওই ডেভেলপমেন্টে আগ্রহের কারণ কি? প্রথম থেকে ইচ্ছা ছিল, ক্লাস 10 থেকে, তখন থেকে আর কি এদিকে আসা। আচ্ছা আচ্ছা, খুব ভালো। আপনি তাহলে একটু পড়াশোনা করতে থাকেন বেশি বেশি করে, আশা করি আপনারা পারবেন। মূলত জি, এখানটাতে একটু চাপ নিতে হয়, বুঝছেন আপনি। জি, যেহেতু এখন থার্ড সেমিস্টারে আছেন, আপনার এখন সামনে অনেক সুযোগ আছে। একটু চাপ নেন, ইনশাল্লাহ ভালো করবেন। স্যার। একটু পারিবারিক সমস্যার জন্য আর কি কয়েকদিন একটু পিছিয়ে গিয়েছি আর কি। আচ্ছা, না সমস্যা নাই, এগুলো থাকবেই স্বাভাবিকভাবে। আপনার ধীরে ধীরে স্যার, ইনশাল্লাহ। একটা রিকোয়েস্ট ছিল স্যার। আচ্ছা বলুন। স্যার, আপনি যে নোটটা বানাচ্ছেন স্যার, ওই নোটটা তো বলছিলেন দিবেন না, বাট যদি একটা চেক লিস্ট দিতেন স্যার, যে কোন কোন জিনিসগুলো আর কি করতে হবে, তাহলে মনে হয় একটু ইজি হইতো স্যার। মানে চেক লিস্ট ওয়াইজ যদি কাজ করি তাহলে আর কি কোনো কিছু বাদ পড়বে না, বা এইটুকু হচ্ছে এনসিওরিটি পাওয়া যায়। So, ওটা কি কিসের স্যার নোটের কথা বলছেন? কোনো যে- আপনি যে হচ্ছে একটা নোট বানাচ্ছেন স্যার, পিডিএফ আর কি, মানে কোন কোন ল্যাঙ্গুয়েজের, জাভা স্ক্রিপ্ট নাকি রিয়াক্ট নাকি? জাভাস্ক্রিপ্টের। জি জি, জি জি। আচ্ছা আচ্ছা, জাভা স্ক্রিপ্টে আমি কোনো নোট বানাইনি আসলে। জাভা স্ক্রিপ্টের, আরেকটা মনে রিয়েক্টের মনে বানাইছিলেন। হ্যাঁ রিয়াক্টের বানিয়েছি, রিয়াক্টেরটা রেডি আছে। আমি আউটলাইনটা ইনশাল্লাহ দিয়ে দিব, সমস্যা নাই। আর জাভা আচ্ছা স্ক্রিপ্টে যেসব টপিক লাগবে এগুলো আপনারা গিটহাবে পাবেন। গিটহাবে দেখবেন যে জি জি, রিডমি ফাইলে সব দেওয়া আছে টপিকগুলো। জি জি স্যার। তাহলে এখানে তানবীরুল ইসলাম দেখতে পাচ্ছি। তানবীরুল ইসলাম, কি খবর আপনার? আলহামদুলিল্লাহ, ভালো আছেন? আলহামদুলিল্লাহ। আপনার পড়াশোনার কি অবস্থা, কেমন চলছে? পড়াশোনা ভাই করতেছি, মনে করেন কাজও করতেছি আচ্ছা। পাশাপাশি। আপনার যে প্রজেক্ট একটা দিছিলেন, ওই প্রজেক্টটা করছি কমপ্লিট। জাভাস্ক্রিপ্ট কি শুরু করতে পেরেছেন? জি, জাভাস্ক্রিপ্টের আপনার একটা ক্লাস আমি মনে করেন একটু ব্যস্ত হওয়ার জন্য একটা ক্লাস করছে ফুললি। আর বাকিগুলো মনে করেন আজকে রাতে করবো, দেখবো একটা, আচ্ছা। দেন করবো পরিপূর্ণ। একটু চেষ্টা করেন শেষ করার, হ্যাঁ, কারণ এখন চাপ বাড়বে। জি জি। আপনার যেমন এই সপ্তাহে আমি আরো 7-8টা ভিডিও দিব, মানে সামনের সপ্তাহের মধ্যে তাহলে আপনার 15টার মতো ভিডিও শেষ করতে হবে। তো এই জন্য একটু চেষ্টা করেন যে দ্রুত শেষ করার, ইনশাল্লাহ পারবেন, সমস্যা নাই। আর মনে করেন যে আমাদের জাভাস্ক্রিপ্ট পাশাপাশি ওই এই যে সিএসএস এর ফ্রেমওয়ার্ক গুলো, বুটস্ট্র্যাপ, ট্রেল, ওটা কি এর পরে শিখাবেন নাকি ওটা আলাদা? আমরা ওটা পরে শিখাবো। আপনার মূলত আমরা এখন চাচ্ছি বেসিকটা ফোকাস করতে। আপনার একবার বেসিকটা ভালো হলে মূলত টেলউইন শিখতে আপনার কয়দিন লাগবে, 2 দিন। কিন্তু আপনার সিএসএস শিখতে ধরেন যে মোটামুটি 1-2 সপ্তাহ, 3 সপ্তাহ, 4 সপ্তাহ লাগতে পারে। তো আমরা এই জন্য বেসিকটা স্যার, এখন টেল করতেছি। উইন্ডটাতেই স্যার আমার সব থেকে বড় সমস্যা স্যার। আমি জিনিসগুলো মনে রাখতে পারি না। এটা মানে আমার সিএসএস এই বরঞ্চ আরো কনফিডেন্ট ফিল মানে হয় আর কি। এটা কি কোনো ট্রিক্স আছে স্যার, মানে টেল উইন্ডটা কিভাবে কি করা যায়? আচ্ছা, এখানে একটা নিয়ম আমি বলে দিই, সেটা হচ্ছে যে আহ, সাধারণত আমি মাইক অ্যাক্সেস দেই না, মাইক অ্যাক্সেস আপনার দিচ্ছি। একটা নিয়ম আপনারা ফলো করবেন, সেটা হচ্ছে যে কোনো কথা বলার আগে একটু হাত তুলবেন, হ্যান্ড রেজ করে রাখবেন। আমি যখন পারমিশন দিব তখন কথা বলবেন, তাহলে হচ্ছে ধরেন কথা ইন্টারাপশন হবে না। আচ্ছা, তো সরি স্যার। ঠিক আছে। আপনার দেখুন, আপনি যেটা প্রশ্ন করলেন টেলউইন নিয়ে, তো টেলউইনটা মূলত আপনার প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে কি, সাপোজ আপনি কোনো একটা সিএসএস বেসড প্রজেক্ট বানালেন পিওর সিএসএস দিয়ে। এখন আপনি চেষ্টা করবেন সেম জিনিসটা কনভার্ট করতে হবে টেলউইনটা কি হবে। তো এভাবে আপনি ধরেন সাপোজ কিভাবে শ্যাডো ইউজ করতে হবে, কিভাবে ফ্লেক্স বক্স ইউজ করতে হবে, কিভাবে গ্রিড ইউজ করতে হবে। তারপর ধরেন যে আপনার কিভাবে আপনি
ডার্ক মোড, লাইট মোড এগুলো কিভাবে ইউজ করবেন, ভেরিয়েবল কি করে ইউজ করবেন। তো এরকম করে একটা প্রজেক্টে কাজ করতে গিয়ে আপনি প্রথমে ধরেন পিওর সিএসএস দিয়ে বানাবেন, এরপরে টেলউইন দিয়ে যখন বানাবেন তখন ইনশাল্লাহ দেখবেন যে কিভাবে ইউজ করতে হয় এটা বুঝতে পারবেন। তো এর থেকে বেটার উপায় নাই। তো এই জন্য আপনার বেসিকটা সিএসএসটা যখন ভালো করে পারবেন তখন দেখবেন যে টেলউইনটা শিখতে খুবই কম সময় লাগবে, জাস্ট ওখানে সিনট্যাক্সটা জানতে হয় যে এটা কিভাবে ইউজ করা হয়। তো আশা করি পারবেন ইনশাল্লাহ। বুটস্ট্র্যাপটা ইয়ে হয়েছে মোটামুটি, বাট টেলউইন্ডটা একটু ইয়ে দরকার। আচ্ছা, আমরা এটা যেহেতু আমরা এখন শিখাইনি, এটা একদম লাস্টে গিয়ে আমরা শিখাবো। আমরা ওকে। রিঅ্যাক্টেরও শেষে এটা শিখাবো। যখন কিনা আমাদের সব হয়ে যাবে, বেসিক শেষ হয়ে যাওয়ার পরে আমরা মধ্যে অ্যাডভান্স টপিক যেগুলো বাকি আছে, যেমন ধরেন গিটহাব, তারপর এপিআই ইন্টিগ্রেশন, তারপর এআই ইন্টিগ্রেশন, তারপর টেলউইন, বুটস্ট্র্যাপ আরও যেগুলো আছে, এগুলো আমরা একদম লাস্টে মানে 4 মাস হয়ে যাওয়ার পরে আমরা এগুলো দেখবো। তখন আশা করি আপনার আর কোনো ইস্যু হবে না। তো এর মাঝে আপনার আমি যেটা বলবো বেসিকে ফোকাস দেন। আমাদের বেসিকটা একবার ক্লিয়ার হলে আপনি যে কোনো কিছু শিখতে পারবেন। তো মেইন সমস্যাটা হয় কি, আমাদের বেসিক ঠিক না থাকার কারণে আপনার ধরেন অন্যগুলোতে গিয়ে সমস্যা তৈরি হয়। তো এটা সবার প্রতি পরামর্শ থাকবে, এ হলো বিষয়। তাই আর- ঠিক। আর- জি। আরেকটা কথা, মনে করেন যে আমাদের কি রিয়েক্ট দিয়ে শিখাবে নাকি নেক্সট জেএস দিয়ে শিখাবে? আচ্ছা ঠিক আছে, আপনার প্রশ্নটা হয়ে গেছে এরকম যে কিভাবে বলবো। আচ্ছা আমি বলি, সেটা হচ্ছে আহ, আগে তো আমাদের রিয়াক্ট শিখতে হবে, হ্যাঁ। রিয়াক্ট শেখার পরে নেক্সট জেএস আসে, কারণ নেক্সট জেএস হচ্ছে রিয়াক্টের একটা ফ্রেমওয়ার্ক। তো আমরা আগে রিয়াক্ট শিখবো, রিয়াক্ট শেখার পরে ভাইভা নিব, ভাইভায় পাস করলে তারপর নেক্সট জেএস আমি ফ্রিতে শেখাতে পারি। আর যারা পাস করবে না তাদেরকে আমরা ফ্রিতে শেখাবো না, এটা হচ্ছে কথা। তো এই জন্য আমি বলবো যে রিয়াক্টটা ভালো করে শিখতে হবে, এখন থেকে বেসিক সব শেষ করতে থাকেন। আর যারা গত ভাইভা দেননি তারা কিন্তু আর সুযোগ মিস করে ফেলছেন, মাত্র 4 জন ভাইভা দিয়েছেন। সো 4 জন সামনে এগোতে পারবেন, বাকি যারা কিন্তু আপনার সুযোগটা কিন্তু মিস হয়ে গেছে অলরেডি। এই গেল বিষয়। তাহলে ঠিক আছে, আমাদের দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। আর এই যে আমি কাজটা বললাম অ্যারে মেথডের উপর অবশ্যই আপনার প্র্যাকটিস করুন বেশি বেশি করে। আরেকটা জিনিস হচ্ছে আহ, ইমরান হোসেন হাত তুলেছেন, কিছু বলতে চাইলে বলুন। স্যার আসলে কথাটা হচ্ছে কি স্যার, আমাদের তো কলেজে আমাদের টেস্ট পরীক্ষা চলতেছে স্যার, এই তেমন প্র্যাকটিসের সময় পাচ্ছি না, ক্লাসগুলো করার সময় পাচ্ছি না। জি। আচ্ছা, তো আপনার পরীক্ষা শেষ হবে কবে? স্যার পরীক্ষা শেষ হবে, কয়টা গেছে, 5টা পরীক্ষা গেছে, এখনো 5টা আছে। মানে হচ্ছে ঈদের পরে শেষ হবে আশা করি, তাই না? না স্যার, ঈদের পর না, আমাদের রেগুলারলি হয় প্রতিদিন। প্রতিদিন হয়, তার মানে তো ঈদের আগে শেষ হয়ে যাবে। হ্যাঁ, এমনকি স্যার মজার ঘটনা হচ্ছে আমাদের শুক্রবারও পরীক্ষা ছিল। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তাহলে সমস্যা নেই, আপনি পরীক্ষা শেষ করেন তারপর নক দিয়েন। মানে কারোর সমস্যা থাকলে আমরা সেটাকে অবশ্যই সেভাবে দেখবো, বাট ধরেন যে কারোর সমস্যা আছে কিন্তু সে বলছে না, সেটা কিন্তু তাহলে অ্যালাউ করা হবে না। আপনার সমস্যা থাকলে বলতে হবে যে এই সমস্যার কারণে পারিনি, বা ধরেন যে এইটা সমস্যা হচ্ছে, তাহলে আমরা অবশ্যই সেভাবে আমরা বিবেচনা করব। কিন্তু মানুষ যেটা হয় কি জানেন, সমস্যা থাকবে কিন্তু সেটা বলবে না। তাহলে তো আমরা ধরেন যে বুঝতে পারবো না যে সমস্যা হচ্ছে, এ হলো বিষয়। সমস্যা নেই, আপনি পরীক্ষাটা ভালো করে দেন, তারপর ইনশাল্লাহ প্র্যাকটিস করেন, কোনো ইস্যু নাই, ঠিক আছে? আর স্যার আমি তো আপনার সাথে মোটামুটি সবকিছুই শেয়ার করি, আমার সমস্যা প্রবলেম। হ্যাঁ, সমস্যা নেই। আপনার ইনশাল্লাহ এটা জিনিস মনে রাখবেন যে যখন আপনি ধরেন যেখানেই শেখেন না কেন, যে কোনো ইনস্ট্রাক্টর হোক বা টিচার হোক, তার সাথে সবসময় আপনার নিজেদের কি সমস্যা আছেন বা কি ফেস করছেন সব শেয়ার করবেন। তাহলে হবে কি, সেই টিচারের সাথে আপনার সম্পর্ক এক নম্বর ভালো হবে। 2 নম্বর যে জিনিসটা, আপনি ধরেন যে আরো বেশি তার কাছে হেল্প পাবেন এবং ধরেন সব কিছুতে আপনার সুবিধা পাবেন। তো এই জিনিসটা একটু মাথায় রাখবেন। তো শেয়ারিংটা একটু ইম্পর্টেন্ট। তাহলে ঠিক আছে। আচ্ছা, একজন বলছেন স্যার টাস্ক কি গ্রুপে দিব না নেটলিফাইয়ে? আপনি গ্রুপে দিলেই হবে, নেটলিফাই দেওয়ার দরকার নাই আপনার। আমি যখন আপনারা একটা কমন প্রবলেম আমি খেয়াল করছি, সবার একটা নেটলিফাই দিয়ে একটা আপনারা বলছেন প্রবলেম হচ্ছে। আমি তো বলেছি নেটলিফাই প্রবলেম হয়, ওটা কোনো ইস্যুই না, ওটা শিখতে আপনার 1 ঘন্টাও লাগবে না। কিন্তু আপনার বেসিকটা শিখতে দেখা যাচ্ছে সময় লাগবে। তো বেসিকে ফোকাস করেন, নেটলিফাই, তারপর ভার্সেল, ক্লাউড ফ্লেয়ার, আরও যেগুলো আছে, এডাব্লিউএস, আমাজনের, তারপর ধরেন যে মাইক্রোসফট অ্যাজিউর, যা কিছু লাগলে আমি আছি, সমস্যা নাই। আপনি এগুলো শেষ করেন ভালো করে, বেসিক শেষ করার পরে অ্যাডভান্সে কীভাবে ইউজ করতে হয় সেটা দেখাই দেবো ইনশাল্লাহ, টেনশন করার দরকার নাই। সেলিম হোসেন হাত তুলেছেন, বলেন। স্যার আসলে নেটফ্লিক্সে সমস্যাটা মূলত ফোন থেকে একটু ঝামেলা হয়, মানে পিসিতে অতটা সমস্যা হয় না মনে হয়। এটা আসলে এরকম না,
আপনার ফোন থেকেও করা যায়। ফোন থেকে আমি মেইনলি ফোন থেকে অনেক কিছু করেছি। তো এটা আপনাকে টেনশন করার এখন দরকারই নাই। আপনি নেটলিফাই ধরেন যে হচ্ছে না, বাদ রাখেন আপাতত। বেসিকটা ক্লিয়ার করতে থাকেন। কারণ নেটলিফাই জাস্ট ওটা একটা আপনার ব্যাপারটা একটু বোঝাই। নেটলিফাই মানে হচ্ছে আপনার ওয়েবসাইট আপনি রেডি করছেন, এখন জাস্ট মানুষকে দেখাচ্ছেন। এটার জন্য নেটলিফাই ইউজ করা। আর ধরেন কেউ একজন ওয়েবসাইট বানাতে পারে না, তাহলে কিন্তু হবে না। তো আপনার আগে ওয়েবসাইটটা বানানো শিখুন, তারপর মানে আপলোড করা এটা খুবই ইজি। শুধু নেটলিফাই না, আপনি ভার্সেল ইউজ করবেন, যেটা বললাম, যেগুলো নাম দিলাম কিছুক্ষণ আগে, ক্লাউডফ্লেয়ার আছে, তারপর ভার্সেল বললাম, নেটলিফাই আছে, অসংখ্য ফ্রি সার্ভিস আছে। এছাড়াও আপনার আমাজন আছে, ডিজিটাল ওশান আছে, অনেক কিছু আছে। তো এগুলো দেখাই দিব, সমস্যা নাই ইনশাল্লাহ। স্যার আরেকটা জিনিস আমার মাথায় প্রতিদিনই ঘুরপাক খায় যে আপনার যে নিউরাল জ্যামের যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা আছে জি। স্যার, ওইটাতে যে টাস্ক গুলো জমা দেওয়া আছে ওখানে যদি HTML CSS গুলো যদি এই কোড গুলো জমা দেওয়ার পরে যদি এটা আউটপুট দেখা যেত তাহলে একটু ভালো হতো না, মানে টাস্ক গুলো জমা দিতে। আপনি একটা ভালো কথা বলেছেন। আ এটা পরামর্শটা দিলেন। ইনশাআল্লাহ এটা মাথায় রাখবো আমরা। মূলত আমাদের ওয়েবসাইটে এখনো প্রাথমিক ফেজে আছে। আমাদের ওয়েবসাইটে অনেক ফিচার নাই। মূলত একটা ওয়েব ডেভেলপমেন্টে প্রচুর সময় লাগে। তো এই ওয়েবসাইটে যেমন দেখতে পাচ্ছেন, এটা কিন্তু ডেভেলপ করতে আমাদের বেশ বেশ সময় লেগেছে এবং আমাদের বেসিক জাস্ট রেডি হয়েছে। সামনে আরো ইনশাআল্লাহ অনেক উন্নত হবে। ধীরে, ধীরে আমরা এটাকে আপডেট করছি, আপগ্রেড করছি। তো হয়তো সামনে যেমন দেখতে পান আপনারা যে ওখানে আমরা কোড করতে পারবেন, এরকম অপশনও রাখবো ইনশাআল্লাহ। তারপর ওখানে আউটপুট দেখা থেকে শুরু করে সবকিছু করা যাবে, যেটা আমরা মডার্ন বিভিন্ন ওয়েবসাইটে দেখা যায়। তো ধীরে, ধীরে ইনশাআল্লাহ হবে সামনে, এবং আপনারা এই আশা করি বানাতে পারবেন সামনে গিয়ে। সমস্যা নাই। স্যার, বিষয়টা প্রতিদিনই আমি ভাবি যে বিষয়টা এরকম হলে তো আরো ভালো হতো। জি, জি। না, এটা ভালো বলেছেন। এটা মাথায় রাখবো আমরা ইনশাআল্লাহ। সামনে যখন ফিচার এড করতে হবে তখন আমরা এটা মাথায় রাখবো। জি, ইনশাল্লাহ। তাহলে ঠিক আছে, আমরা শেষ করে দিই। আপনাদেরকে টাস্কটা আমি গ্রুপে দিয়ে দিব। আর আপনারা প্র্যাকটিস করতে থাকেন এবং ক্লাসগুলো দেখেন। জাভাস্ক্রিপ্টটা এখন কিন্তু জাভাস্ক্রিপ্টের বেসিক ফেজটা চলছে। জাভাস্ক্রিপ্টের বেসিক শেষ হলে আমরা জাভাস্ক্রিপ্ট দিয়ে কীভাবে ইন্টারেক্টিভ ওয়েব অ্যাপ্লিকেশন বানাতে হয়, অর্থাৎ ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট, সেটা আমরা দেখব। অ্যান্ড ক্লায়েন্ট সাইড জাভাস্ক্রিপ্ট দেখার পরে আমরা রিয়্যাক্টে যাব। রিয়্যাক্ট শিখতে, শিখতে আবার আমরা জাভাস্ক্রিপ্টের অ্যাডভান্স টপিকগুলো দেখব। তো এইজন্য আপনার যদি বেসিকটা ভালোমতো ক্লিয়ার না হয়, সামনে গিয়ে কিন্তু ধরা খাবেন। এজন্য আপনার ক্লাসগুলো স্কিপ না করে সামনে এগোতে থাকবেন। আশা করি আপনারা সবাই ভালো করবেন। এখানে অনেকে আপনারা আ দেখেছি বেশ কিছুজন অ্যাক্টিভ আছেন। যারা অ্যাক্টিভ আছেন তাদের জন্য আ শুভকামনা। আর যারা কোনো কারণে হয়তোবা অ্যাক্টিভ থাকতে পারছেন না, তারা চেষ্টা করেন অ্যাক্টিভ থাকার। ইনশাআল্লাহ ভালো করবেন। আরেকটা জিনিস হচ্ছে, আপনারা ধরেন পিছায় পড়বেন মাঝে, মাঝে। এটা সত্য কথা। সবাই পিছায় পড়ে। বাট পিছায় পড়া মানে থেমে যাওয়া নয়, হ্যাঁ? পিছায় পড়বেন, আপনি আবারও উঠে দাঁড়াবেন এবং সামনে এগিয়ে যাবেন। ধরেন আপনি পিছায় গেছেন। সবসময় মনে রাখবেন আপনার প্রতিযোগিতা কিন্তু নিজের সাথে। ধরেন আপনি পিছায় গেছেন, এর মানে অন্যরা আগে গেছে। ওকে, ডাজন্ট ম্যাটার। বাট আপনি টার্গেট নিবেন, আপনি কিভাবে এবার সামনে এগোতে পারেন। এটা টার্গেট নিয়ে আপনাকে, ধরেন একজন জাভাস্ক্রিপ্ট শেষ করে ফেলছে। আপনি জাভাস্ক্রিপ্ট কেবল শুরু করেছেন। ভয় পাবেন না। আপনি হয়তো কোনো একটা কারণে মাঝখানে ক্লাস করতে পারেননি, যে কারণে হোক না কেন। আপনি এবার টার্গেট নিবেন, আচ্ছা এবার আমার সময় আছে, এখন আমি আগায় যাবো। তো প্রতিযোগিতা যখন নিজের সাথে করবেন, প্রতিদিন চেষ্টা করবেন হচ্ছে যে নিজেকে ইমপ্রুভ করার। সাপোজ আজকে আপনি নিজেকে জিজ্ঞেস করেন যে আজকে আজকে আমি কি শিখলাম? আমি জাভাস্ক্রিপ্টে আজকে অ্যারের এই ৪ টা মেথড শিখেছি। ওকে, দ্যাটস গুড। তারপরের দিন আপনি শিখলেন আরো ৫ টা মেথড শিখলেন। দ্যাটস গুড। বাট আপনি দেখছেন যে আরেকজন আগায় যাচ্ছে, তখন আপনি দেখা যাচ্ছে সহজে বলার মতো সবগুলো শেখার চেষ্টা করছেন। ওরকম করলে কিন্তু হবে না। আপনার প্রতিযোগিতা হবে নিজের সাথে, হ্যাঁ? এটা মাথায় রাখবেন। তাহলে আপনি উন্নত হতে পারবেন। আর কারো হিংসা করবেন না কখনো। হিংসা করে কিন্তু আপনি নিজেই মানে ফল ডাউন হয়ে যাবেন। কোরআনে একটা আয়াত আছে, আয়াতটা এরকম, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, যে আয়াতুল কুরসি আছে না ওটাই। ওখানে দেখবেন একটা অংশ বলা আছে যে ওয়ালা ইউহিতুনা বিশাইইম মিন ইলমিহি ইল্লা বিমা শা। এর অর্থ হচ্ছে যে তারা আল্লাহ তাআলার যে জ্ঞান আছে সেখান থেকে কোনো কিছু আয়ত্ত করতে পারে না, যেটুকু আল্লাহ দেন সেটা ছাড়া। এটা হচ্ছে অর্থটার মিনিং আরকি। তো এটা সবসময় মনে রাখবেন যে এই যে জ্ঞান বা আপনার নলেজটা, এটা কিন্তু সম্পূর্ণ আসে কার কাছ থেকে? আল্লাহর কাছ থেকে। যারা আমরা মুসলিম তারা তো এটা বিশ্বাস করি। তো এজন্য হিংসা করে কোনো লাভ নাই। আপনি নিজে থেকে চেষ্টা করেন, শিখতে চেষ্টা করেন। দেখবেন যে আল্লাহ আপনাকে অনেক বেশি দিবে। আর আপনি হিংসা করবেন, দেখবেন আপনি নিজেই কিন্তু
আগাতে পারবেন না। জাস্ট হিংসাই করবে, "ওই আগায় যাচ্ছে, এটা করছে, ওই কেন আগাচ্ছে?" না, আপনি আগাচ্ছে ভালো কথা। দ্যাটস ভেরি গুড। আপনি নিজেকে টার্গেট নিন, আপনি কতটুকু আগাইছেন আগের দিনের থেকে। তাহলে ইনশাআল্লাহ অনেক বেশি আগাতে পারবেন। আর শর্টকাট কখনো খুঁজবেন না। এটা একটা ইম্পোর্টেন্ট কথা। শর্টকাট কখনো খুঁজবেন না। সবসময় লার্ন দ্য হার্ড ওয়ে। সবসময় চেষ্টা করবেন হচ্ছে পরিশ্রম করে আপনার শেখার। তো পরিশ্রম করে শিখলে হবে কি? আপনি অনেক ভালো এগোতে পারবেন। পরিশ্রমটা খুবই গুরুত্বপূর্ণ। আমি সবসময় বলি আপনি আরেকটা জিনিস, দেয়ার ইজ নো ইজি মানি, হ্যাঁ? অনেকে দেখবেন পৃথিবীতে বলে যে খুব সহজে ইনকাম করা যায়, এখানে যান এইটা ইনকাম করতে পারেন সহজে। যারা বলে এটা সম্পূর্ণভাবে একটা মানে টোটালি একটা ফ্রড কথা, মিথ্যা কথা এবং ধোঁকা টোটালি। কারণ মানি তখনই আসে যখন কিনা আপনি কোনো একটা বিনিময় দিবেন। তো আপনি যদি কোনো একটা বিনিময় না দেন তাহলে কিন্তু আপনাকে কেউ পে করবে না। তো তারা যখন বলে যে মানি আসবে ওটা মূলত ওরা আপনাকে বিক্রি করে ইনকাম করতে চাচ্ছে, এরকম একটা ধান্দা করে। এটা আসলে সম্ভব না। হ্যাঁ, সফটওয়্যার ইঞ্জিনিয়ার অনেক বেশি ইনকাম করে, এটা সত্য। বাট তারা অনেক পরিশ্রম করে ইনকাম করে। তারপর আপনি দেখছেন যে আপনার আ আওয়ারলি রেট দেখাচ্ছে $50, $60, $100, মানে আপনি প্রতি ঘন্টায় $50-60 করে ইনকাম করছেন। এটা কেন করতে পারছেন? আপনি দেখছেন যে ১ ঘন্টায় ইনকাম হচ্ছে। আসলে ব্যাপারটা কিন্তু এমন না। আপনি দিনের পর দিন, মাসের পর মাস, ঘন্টার পর ঘন্টা আপনি পরিশ্রম করেছেন, সময় দিয়েছেন, শিখেছেন। ওই সময়টারই মূল্য মূলত আপনি পরে পাচ্ছেন। তো এই যে পরিশ্রমটা আপনি করছেন এখন, এইটারই ইনশাআল্লাহ সামনে গিয়ে আপনি বিনিময়টা পাবেন। বুঝতে পারছেন? তো এটা একটু মাথায় রাখবেন যে পরিশ্রম করতে হবে আর হিংসা করবেন না। ইনশাআল্লাহ অনেক ভালো হতে পারবেন। আ একজন হাত তুলেছেন, হাত তুলে বলেন, তারপর আমরা শেষ করে দিব। ইমরান হোসেন। স্যার ইনবক্স একটু দেখেন স্যার, মানে বলতে আর ভালো লাগে না। হ্যাঁ, সমস্যা নাই। আমি দেখছি ইনশাআল্লাহ। ঠিক আছে। একজন বলছে মাশাআল্লাহ তেলাওয়াত খুবই ভালো লেগেছে। আলহামদুলিল্লাহ। তো ঠিক আছে। তাহলে আমরা শেষ করে দিই। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের নেক্সট শনিবারে। এর মাঝখানে আপনারা সবগুলো ক্লাস করবেন। আর পিছায় পড়লে ভয় পাবেন না। ইনশাআল্লাহ ভালো করবেন সামনে। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।